আরবি যেন এইবার মনে হলো মাটি ফাঁকা হোক আর ও ঢুকে যাক সেখানে। এই লোকটা আর সবার সামনে একদম গম্ভীর হয়ে থাকে। ওর কাছে আসলেই তার মুখে কথার হই ফুটে। এমন কেন লোকটা? কেন বোঝে না তার এহেন কথাবার্তায় আরবির অনেক লজ্জা লাগে। অবশ্য আরবি জানে জানে সব কথাবার্তা ইচ্ছে করেই করে। আরবি পিট পিটে তাকায় জানের দিকে, গাল ফুলিয়ে বলে, আপনি আমায় রীতিমতো ইনসাল্ট করছেন। জান ভ্রু উঁচু করে বলে, ইনসাল্ট? তোমাকে ইনসাল্ট কোথায় বললাম? এটা তো সত্যি কথা বললাম। স্বামী সোহাগ পেতে হলে শরীরে শক্তি বাড়াতে হবে, তার জন্য বেশি বেশি খেতে হবে। খেলেই তো স্ট্যামিনা বাড়বে। বাট তোমার যেই পাটকাঠির মতো শরীর, বাসরাতে আমি যদি লিপকিস করি তাতেই তো মনে হয় তুমি বেহুশ হয়ে 3 দিন বেহুশ হয়ে থাকবে। এমনটা করলে তো হবে না শোনা। খেতে হবে বেশি বেশি করে। আমার আদর লাগবে না বলো? আরবি উঠে দাঁড়ালো, জানের থেকে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো। লজ্জায় যেন মরে যাচ্ছে আরবি। কি শুরু করে দিয়েছে এই লোক? আরবি নাক মুখ কুচকে বলে, আপনি চরম অসভ্য একটা লোক। এত বেশরম কথাবার্তা কেউ কি করে বলতে পারে? জানে যেন পছন্দই হলো না। আরবি জানের কাছ থেকে সরে যাওয়ায় ও উঠে গিয়ে আরবির সামনে দাঁড়ালো। আরবি আবার পেছাতে নিবে তার আগে আরবির কোমর আঁকড়ে ধরল জায়ান। হ্যাঁচকা টানে ওকে নিজের কাছে নিয়ে নেশাক্ত কণ্ঠে বলে, পুরুষ মানুষ একজনের কাছেই নির্লজ্জ, বেশরম আর অসভ্য হয়, আর সেটা হলো তার বউ। আর আমি এমনিতেই ভীষণ নির্লজ্জ। আর লজ্জা পাবে মেয়েরা, ছেলেরা লজ্জা পায় নাকি? জানতাম না তো। সরুন তো আপনি। জায়ান আরবিকে আরেকটু শক্ত করে ধরে বলে। সরেছি। আরবি কাঁদো কাঁদো মুখে বলে, এটাকে সরে যাও বলে? ইয়েস, তুমি সরতে বললে আমি আরও তোমার কাছে আসবো। আরবি বোকা বোকা কণ্ঠে বলে। আর যদি কাছে আসতে বলি তখন দূরে সরে যাবেন? জায়ান মাথা নিচু করে আরবির কানের কাছে মুখ আনলো। আরবি শক্ত করে আঁকড়ে ধরলো জায়ানের শার্ট, চোখ জোড়া ঠেসে বন্ধ করলো। জায়ান ফিস ফিস করে বলে, একবার কাছে আসতে বলেই দেখো না, এতটাই কাছে আসবো যে তুমি নিঃশ্বাস ফেলার জায়গাটুকুও পাবে না। জায়ান আর কিছু বলবে তার আগে দরজা শব্দ করলো কেউ। সাথে সাথে ওই পাশ থেকে ইফতির কণ্ঠস্বর ভেসে আসলো, ভাই আসতে পারি? ভাবির জ্ঞান ফিরেছে? হ্যাঁ, আয়। আরবি সরে এলো জায়ানের কাছ থেকে। জায়ান বাঁকা হাসলো। ইফতি, আলিফা আর আহনা ভেতরে প্রবেশ করলো। জায়ান এমন ভাব করলো যেন সে কিছুই করেনি। এদিকে আরবির এখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বদমাশ লোক কি করলো ওর সাথে? এদিকে আলিফা এসেই জড়িয়ে ধরলো আরবিকে। মেয়েটা বোধহয় কেঁদেছে ভীষণ। আলিফা ভাঙা গলায় বলে, এখন কেমন লাগছে তোর? আরবি আলিফার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, যেমন আলিফাকে শান্ত করার প্রচেষ্টা। আমি ঠিক আছি, চিন্তা করিস না। আলিফা এবার আরবিকে ছেড়ে দিল। ভয় পাইয়ে দিয়েছিলি পুরো। বলতে বলতে আবারও আলিফার চোখে জল আসে। আরবি হেসে হাত বাড়িয়ে মুছে দেয়। ইফতি নাক মুখ কুচকে ফেলে তা দেখে, বলে, এইবার তো কান্না থামাও, সেই যে কান্না শুরু করেছো। আলিফা নাক ফোলালো, রাগে চোখে ইফতির দিকে তাকিয়ে বলে, আপনার সমস্যাটা কি? এখন কি শান্তিমতো কাঁদতেও পারবো না? আমি কি সেটা না করেছি? বাট কান্না করারও একটা লিমিট থাকে। কিছুর থেকে কিছু হলেই চোখের পানি নাকের পানি এক করে ফেলো। এই বচনে আলিফা আরো খেপে গেল। চিবিয়ে চিবিয়ে বলে, আমি নাকের পানি চোখের পানি এক করে ফেলি? বদমাইশ লোক। আমার থেকে আই লাভ ইউ শোনার জন্য যে নিজে ভ্যা ভ্যা করেন, তখন আমি আপনাকে জীবনেও বলবো না সেটা। আসিয়েন আবার আমার কাছে। সবাই হা করে ওদের দুজনের ঝগড়া দেখছে। ইফতি খুক খুক করে কেসে উঠল। তারপর চোখ রাঙালো আলিফাকে। আলিফা এতক্ষণে বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সামনে জায়ান দাঁড়ানো, এই কারণে মেয়েটা যেন দ্বিগুণ লজ্জা পেল। আস্তে আস্তে চোরের মতো গিয়ে আরবির পেছনে লুকিয়ে পড়ল। এদিকে আরবি আর আহনা হুহা করে হেসে দিল। জায়ানও হালকা হাসলো। তবে আরবির হাস্যজ্জ্বল মুখের দিকে চোখ যেতেই চোখ জোড়া জুড়িয়ে এলো জায়ানের। হৃদয়ে প্রশান্তি ঢেউ বয়ে গেল। মুগ্ধ হয়ে দেখতে থাকলো আরবি স্নিগ্ধ কোমল মায়া জড়ানো হাস্যজ্জ্বল মুখ। আহানা এবার নিজে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল আরবির দিকে। মুচকে এসে বলে, হ্যালো ভাবি, আমি আহানা, জায়ান ভাইয়ার কাজিন, খালাতো বোন। আরবি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগলো, তবে শেষে হাত মিলালো আহানার সাথে। বলল, আমি আরবি মৃধা। তোমার নামটা যেমন সুন্দর, তুমি দেখতেও সুন্দর। কি মিষ্টি দেখতে।
ভাইয়া এজন্যই বোধহয় তোমাকে দেখে এত পাগল হয়ে গেছে। আরবি লজ্জা পেল, মৃদু স্বরে বলল, তুমি তো আমার থেকেও বেশি সুন্দর, একদম বিদেশি পুতুল একটা। থ্যাংক ইউ ভাবি। আহানা আরবিকে জড়িয়ে ধরল। আরবি প্রথমে ভড়কে গেলেও পরে নিজেকে সামলে নেয়, আহানাকেও জড়িয়ে ধরে। মেয়েটা যেমন দেখতে সুন্দর, ওর ব্যবহারটাও তেমন সুন্দর। কিভাবে 1 সেকেন্ডে ওর সাথে মিশে গেল। আর এই মেয়েটাকে নিয়েই নাকি আরবি ভয় পাচ্ছিল। মাথা থেকে এইবার অযথা চিন্তা সব ছেড়ে ফেলে দিল। আর এইসব ফালতু বিষয় নিয়ে চিন্তা করবে না আরবি। এখন সময় এসেছে জীবনটা উপভোগ করার। জায়ানের সাথে এই সুন্দর একটা জীবন অতিবাহিত করতে চায় আরবি ভেবেই মুচকি হাসল। আরবি, আলিফা আর আহানা নিজেদের মাঝে কথা বলায় ব্যস্ত। জায়ান ততক্ষণে সিসিটিভি ফুটেজ চেক করে নিয়েছে, ইফতিকেও দেখিয়েছে সেটা। ভিডিও দেখা শেষ হতেই জায়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেয়ে দুটাকে যেন কাল থেকে আর অফিসে না দেখি। আর হ্যাঁ, ওদের স্পেশাল ট্রিটমেন্ট করতে ভুলবি না। আমার আরাবি আজ ওদের কারণে কষ্ট পেয়েছে, এত সহজে পার পেয়ে যাবে। সোফিয়া আন্টির কাছে পাঠিয়ে দিস ওদের, উনি ভালোভাবে খাতির যত্ন করবে মেয়ে দুটোর। ইফতি জায়ানের সব কথা শুনে হেসে বলে, তুমি যেভাবে বলছো সেভাবেই সব হবে ভাই। ইফতির কথা শুনে জায়ান বাঁকা হাসল। আজ বিয়ের শপিংয়ে যাবে সবাই। আরবি, ওর বাবা মা, ফাহিম সবাইকে আসতে বলেছে। সাখাওয়াত পরিবার, জিয়াদ সাহেব আর লিপি বেগম আসবেন না জানিয়ে দিয়েছেন। এতে কি হয়, মেয়ের বিয়ের শপিংয়ে তারা কিভাবে যাবে? ফাহিমও যাবে না বলেছিল, কিন্তু আরবি ফাহিমকে সাথে নিয়েই যাবে। সাখাওয়াত পরিবারের সাথে এখনো আরবি মানিয়ে নিতে পারেনি। সম্পূর্ণ অচেনাই ধরতে গেলে তারা। ওখানে একা গেলে অস্বস্তি লাগবে ওর, তাই ফাহিমকেও জোরাজুরি করে রাজি করিয়েছে। এখন তৈরি হয়ে বসে আছে আরবি। যার নিচে আসতে চেয়েছিল, আরবি নিজেই মানা করে দিয়েছে। ফাহিমের সাথে এসে পড়বেও। জান রাজি হচ্ছিল না, আরবি অনেক কষ্টে রাজি করিয়েছে। এদিকে ফাহিম কলেজ থেকে আসতেই ঝটপট গোসল নিয়ে তৈরি হয়ে নিল। ফাহিম আসতেই ওরা বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। বসুন্ধরা শপিং মলের সামনেই বাইক থামালো ফাহিম। ফাহিমের একটু অস্বস্তি লাগছে। ওরা কখনোই এত বড় শপিং মলে শপিং করতে আসেনি। ওদের ইনকাম যেটুকু সেটুকু অনুযায়ী বড়জোর নিউ মার্কেট যায়। বসুন্ধরা জিনিসপত্রের যে দাম, তা ওদের ধরাছোঁয়ার বাইরে। ফাহিম আরবির দিকে তাকালো, বোনটা তার রাজকপাল। তবে ফাহিম কখনোই আশা করেনি আরবিকে বড়লোক বাড়িতে বিয়ে দিবে। ও চাইতো সামান্য 3 বেলা 2টো ভাত আর নিজের সম্মান আর ইজ্জত রক্ষার ক্ষেত্রে পরিধানের 2টো কাপড় পেয়েও যেন তার বোন সুখে থাকে। একটা দায়িত্ববান ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার আশা করেছিল ফাহিম, সেই সাথে একটা ভালো পরিবার। আরবি তো ওর কাছে আর ওর বাবা মার কাছে হুড়পড়ি, কিন্তু সমাজের লোক কি তা মানে? আরবির গায়ের রঙের কারণেই ফাহিম এই আশা কোনোদিনও করেনি। ওর বোন তো ওর কাছে অনেক সুন্দর, কিন্তু বাকিরা তো এই সৌন্দর্য বুঝবে না। কিন্তু ওপরওয়ালা ওদের উপর মনে হয় অনেকটাই সন্তুষ্ট, তাই তো এত ভালো পরিবার আর এত ভালো ছেলের কাছে বোনকে বিয়ে দিতে পারছে। সেই সাথে টাকা পয়সারও অভাব নেই, বোনটা তার রাজরানী হয়ে থাকবে। ফাহিম আরবির হাস্যজ্জ্বল ওই মুখের দিকে যতবার তাকায় ততবারই বুঝতে পারে এখানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করেনি ফাহিম। আরবির মুখ থেকে যে উজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে, এতেই বোঝা যায় বোন তার ভীষণ খুশি এই সম্বন্ধে। এসব ভেবেই মুচকি হাসলো ফাহিম। ফাহিম ঘুরে দাঁড়ালো। এখন ভেতরে যেতে হবে, কিন্তু তার আগেই দূর থেকে ছুটে আসতে থাকা নূরকে দেখে হক চকিয়ে যায়। এই মেয়ে এমন ম্যারাথন রেসের প্রতিযোগিতার মতো দৌড়াচ্ছে কেন? পড়ে গেলে তখন কি হবে? তারা এত দূর আর এতগুলো মানুষ এখানে, যদি কারোর সাথে ধাক্কা লেগে যায়, যদি কোনো ছেলের সাথে ধাক্কা লাগে, তখন কি হবে? এসব ভেবেই ভ্রু কুচকে আসে ফাহিমের। এদিকে ফাহিমের কাছে এসেই পায়ের গতিতে ব্রেক কষে নূর। থামতেই দুহাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগে। ফাহিম তীক্ষ্ণ স্বরে বলে, যেভাবে দৌড়াচ্ছিলেন মনে হচ্ছে পাগলা কুকুরের তাড়া করছিল। নূর সোজা হয়ে দাঁড়ালো এইবার। ফাহিমের দিকে চোখ ছোট ছোট করে তাকালো, বলল, বেয়াই সাহেব, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ফাহিম বুকের মধ্যে দুহাত ভাঁজ করে বেঁধে বলে, তাই নাকি? তা আমি কিভাবে আপনার অপমান করলাম? ফাহিম তীক্ষ্ণ নজরে তাকালো নূরের দিকে। নূর হক চকিয়ে গেল অমন দৃষ্টিতে। হাজারো সাহস রাখুক মনে, ফাহিম এমন দৃষ্টিতে ওর দিকে তাকালে ওর সব কিছু গুলিয়ে যায়। তাও নূর সেটা বুঝতে দিল না ফাহিমকে।
উল্টো মুখ ভেঙচি কেটে বলল, আমি ভাবিকে দেখে দৌড়ে এসেছি। আপনি এক ডিগ্রি বেশিই বুঝেন বিয়ে সাহেব। নূর গিয়ে এবার আরবিকে জড়িয়ে ধরল শক্ত করে। আহ ভাবি, আমি তোমাকে ভীষণ মিস করেছি। আরবি এতক্ষণ ফাহিম আর নূরের ঝগড়া দেখছিল। বেশ মজাই লাগছিল দেখতে। ওর ভাই যেভাবে কোনো মেয়ের সাথে তর্কে জড়াতে পারে তাই এই প্রথম দেখলো আরবি। তাই তো এতটা এক্সাইটেড হয়ে দেখছিল। তারপর হঠাৎ করে নূর এসে এভাবে ধরায় মেয়েটা চমকে ওঠে। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে নূরকেও জড়িয়ে ধরল। মুচকি এসে বলে, আমিও মিস করছি। নূর এবার আরবিকে ছেড়ে দিল। তারপর গাল ফুলিয়ে বলে, মিথ্যে কথা বলছো তুমি। আরবি ভরকে যায়। আমতা আমতা করে বলেন, মিথ্যে কথা কখন বললাম নূর? এই যে তুমি বললে তুমিও আমায় মিস করছো। যদি মিস করেই থাকতে তাহলে আমাকে একটা বার ফোন দিতে, তাই না? আরবি ঠোঁটের হাসি নিভে আসলো। মুখ ভার করে বলে, তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই, তাই তো ফোন দিতে বলিনি। তোমার ভাইকে জিজ্ঞেস করো, আসলে আমি তোমাদের সবার কথা তার কাছ থেকে জিজ্ঞেস করি। নূর হেসে ফেলল। এইবার বলল, আরে ভাবি চিল, মন খারাপ করছো কেন? আমি তো জাস্ট মজা করলাম। তবে দোষ তোমার পরের, বুঝলে? জায়ান ভাইয়া একদিন কথা বলেছিল তোমার সাথে। আমি এতে এত করে চাইলাম কথা বলার জন্য তোমার সাথে, কিন্তু সে দিলই না। এর বিচার তুমি করবে, বুঝলে? বকা দিবে ভাইয়াকে। কে কাকে বকা দেবে? গম্ভীর স্বরের আওয়াজে চমকে ওঠে আরবি। পাশে তাকিয়ে দেখে জায়ান দাঁড়ানো ওর সাথে। জায়ান নূরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, কিন্তু সুযোগ বুঝে আরবির হাত ধরতে দেরি করলো না। জায়ান এমনটা করায় চোখ বড় বড় করে তাকালো আরবি। কি কি করছে কি লোকটা? নূর, ইফতি আর ওর ভাই সবাই এখানে, আর এই লোক সবার সামনে এইভাবে ওর হাত ধরে নিল। ইস, সবাই দেখলে কি ভাববে? লজ্জা পাবে না ও? জায়ান নূরকে আবারও প্রশ্ন করে। কি রে, বললি না কে কাকে বকা দেবে? নূর দাঁত কিলিয়ে হেসে বলে, এখন একদম ভয় পাই না আমি তোমায়, বুঝলে? আমার সাইড এখন ভারী হয়েছে। ভাবি আমার পক্ষে, আমাকে কিছু বললে ভাবি তোমাকে বকা দেবে, তাই না ভাবি? শেষের বাক্যটা বলে উত্তরের আশায় তাকালো নূর। আরবি থতমত খেলো, পরপর মৃদু মাথা দোলালো। জায়ান এবার আরবির হাতে চাপ দিল। আরবি তাকালো জায়ানের দিকে। জায়ান বাঁকা হেসে বলে, তুমি আমাকে বকা দেবে? আরবি দ্রুত মাথা তুলিয়ে জায়ানকে না বোঝালো। জায়ান মুখ অন্যদিকে ঘুরিয়ে হেসে ফেল। এই মেয়েটা এত কিউট কেন? ওর এমন বোকা বোকা চাহনি দেখলেই তো জায়ান পাগল হয়ে যায়। বড্ড ডেসপারেট হয়ে পড়ে ও। তখন খুব করে কাছে পেতে ইচ্ছে করে মেয়েটাকে। তবে এতটা ডেসপারেট হলে তো হবে না। আর মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিন তো ধৈর্য ধরে থাকতেই হবে। ভাববার মাঝেই ফোনটা বেজে উঠে জায়ানের। জায়ান রিসিভ করলো। ওপাশ থেকে কথাগুলো শুনে বলে, ইয়া মাম, উই আর কামিং, উই আর ইন দ্য পার্কিং এরিয়া। হ্যাঁ, আরবি আর ফাহিমকে এখানেই পেয়েছি। হ্যাঁ, নূরও এখানেই আছে। ফোন কাটতে জায়ান এবার সবার উদ্দেশ্যে বলে, চলো এইবার ভেতরে যাওয়া যাক, সবাই অপেক্ষা করছে। সবাই সম্মতি দিল। একের পর এক শাড়ি, লেহেঙ্গা দোকানদার বের করেই যাচ্ছে। ঠিক কোনোটাই ভালো লাগছে না জায়ানের। জায়ানের মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে একদম। তারপরেই নিজেকে শান্ত রেখে বলে, সে মি সামথিং বিউটিফুল অ্যান্ড ইউনিক। এগুলো একটাও ভালো না। ওকে স্যার, জাস্ট 1 মিনিট। এইবার এমন দুটো লেহেঙ্গা দেখাবো যে আপনি পছন্দ না করে থাকতেই পারবেন না। জায়ান মাথা দোলালো। দোকানদার দুটো ড্রেস আনলেন। তারপর সেটা খুলে দেখালেন জায়ানকে। একটা সিঁদুর লাল রঙের লেহেঙ্গা, যেটা কারুকাজ জায়ানের পছন্দ হলো না। তারপর অপর ড্রেসটা জায়ান খুলতে বলল। সেটা খুলতেই জায়ানের যেন নজর কেড়ে নিল সাথেই। একটা পাকিস্তানি রয়্যাল ব্রাইডাল গাউন এটা। কালো খয়েরি রঙের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা, তার মাঝে হেভি স্টোনের কাজ। এটা দোপাট্টাও ভীষণ সুন্দর। জায়ানের এক দেখাতেই পছন্দ হয়ে গেল। জায়ান হাসি হাসি মুখ করে বলে, এটাই ফাইনাল, এটাই নিব আমরা। আরবি, আরবি ডাক শুনে বলে, জি বলুন। যাও এটা নিয়ে ট্রায়াল রুমে গিয়ে একটু পরে দেখে আসো। জায়ান গাউনটা নিয়ে আরবিকে ট্রায়াল রুমে নিয়ে গেল। কারণ গাউনটা বেশ ভারী। জায়ান সেটা জায়গা মতো রাখলো। আরবি ভেতরে আসলে জায়ান বলল, একা একা পড়তে পারবে নাকি আমি হেল্প করব? আরবি জায়ানকে ঠেলে বাহিরে করতে করতে বলে। এই শখ কত, দেখি বাহির হন এখন। জায়ান ট্রায়াল রুমের দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে।
এখন তো এভাবে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু শীঘ্রই এমন একটা সময় আসবে তখন তুমি চাইলেও আমাকে সরাতে পারবে না। আরবি লজ্জা পেল, বলল, উফ, জানতো আপনি শুধু অসভ্য কথাবার্তা বলে, খারাপ লোক একটা। জায়ান হাসতে হাসতে সরে আসলো। আরবি দরজা আটকে এইবার ড্রেসটা পরলো, তাও বহু কষ্টে। অনেক যুদ্ধ করবার পর অবশেষে পরতে সক্ষম হলো আরবি। আরবি দেখলো ড্রেসটা পুরো ঠিক আছে। না জানি ওকে কেমন লাগছে দেখতে, একটা আয়না হলে ভালো হতো। তবে আর আয়না দেখতে চাইলো না আরবি। ড্রেসটা যেহেতু জায়ানের পছন্দ হয়েছে, তো এটাই পরবে আরবি। জামাটা ঠিকই আছে ওর সাইজ অনুযায়ী। আবারও যুদ্ধ করে খুললো জামাটা, নিজেকে ঠিকঠাক করে দরজা খুললো। আরবিকে দেখেই জায়ান প্রশ্ন করলো, ড্রেসটা ঠিক আছে? হুম। বেশি হেভি? তুমি চাইলে আরও কিছু দেখতে পারি আমরা? আরবি হালকা হেসে বলে, কত কিছুই তো দেখলাম, এইটাই সবচেয়ে সুন্দর, এইটাই ঠিক আছে। জায়ান আবারও ড্রেসটা নিয়ে আসলো। তারপর দোকানদারকে বললো এটা প্যাক করে দিতে। এবার হলুদ আর বৌভাতের ড্রেস সিলেক্ট করলো। সেটা করতে বেশি সময় লাগলো না। হলুদের লেহেঙ্গা হলুদ রঙের মাঝে জড়ি সুতার কাজ করা আর মিরর ওয়ার্ক করা, সেই সাথে স্টোন ওয়ার্ক তো আছেই। বৌভাতের লেহেঙ্গাটা নিল ফুল ব্ল্যাক, জড়ি সুতার কারুকাজের মধ্যে গোল্ডেন স্টোন বসানো। সবগুলো ড্রেসই নজর কাড়া। জায়ানও ম্যাচিং সব শেরওয়ানি নিল আরবি ড্রেসের সাথে মিলিয়ে। তারপর জুয়েলারি শপে গেল তারা। সবগুলো অকেশনের জন্য সিলেক্ট করা ড্রেসের সাথে মিলিয়ে জুয়েলারি কেনা হলো। মূলত আরবির A to Z যা যা কেনা হয়েছে সব জায়ান নিজে পছন্দ করে কিনেছে। আরবির খুব ভালো লাগছে এইভাবে জায়ানের সাথে সময় কাটাতে। লোকটা কি পাগলামি না করছে! এই তো বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। এরপরেই দুজন সারা জীবনের জন্য এক হয়ে যাবে ওরা। এসব ভাবলেই আরবির ধুকপুকানি যেন বেড়ে যায় দ্বিগুণ ভাবে। দেখতে দেখতে সপ্তাহখানেক কেটে গেল। আজ আরবি আর জায়ানের গায়ে হলুদ। আরবিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আলিফা খুব সুন্দরভাবে সাজাতে পারে, ওই সাজিয়ে দিয়েছে আরবিকে। অবশ্য জায়ান আগেই বলে দিয়েছে কোনো রকম ভারী মেকআপ করা যাবে না। সেই হিসেবে আলিফা যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করেছে আরবিকে। হলুদ লেহেঙ্গা গায়ে জড়ানো, হালকা সাজ, চুলগুলো কার্ল করে কাঁধের দুপাশ দিয়ে সামনে এনে রাখা হয়েছে। সম্পূর্ণ কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে মেয়েটাকে, তাও আবার কাঠগোলাপ ফুল, যা নিজে অর্ডার করে বানিয়ে এনেছে এটা। হাত ভর্তি চুড়ি, সাথে 2 হাতে কাঠগোলাপের ব্রেসলেট। মেয়েটাকে পুরো ফুলের রানী লাগছে। আলিফা গালে হাত দিয়ে বলে, ইয়ার, তোকে যা লাগছে না, আমি ফিদা হয়ে যাচ্ছি। জায়ান ভাইয়া দেখলে তো পুরোই পাগল হয়ে যাবে। আরবি লজ্জা মিশ্রিত হাসি দিল, বলল, তোকেও কি কম সুন্দর লাগছে? ইফতি ভাইয়া তো সবার সামনেই না তোকে জড়িয়ে ধরে রাখে, তখন দেখবো না আমি। আলিফা আরবির কথা শুনে মুখ ফুলিয়ে বলে, ওই হাদারাম তাও আবার সবার সামনে জড়িয়ে ধরবে? আর আমার চাইতেও ওর লজ্জা বেশি। আমি ওইসব লজ্জা টজ্জা পাই না। আরবি 2 কোমরে হাত দিয়ে বলে, এই কথা যদি আমি আমার দেবরকে না বলেছি, ইফতি ভাইয়া লজ্জা পায়, তুই লজ্জা পাস না, তাই না? আজই এটার হাতে নাতে প্রমাণ হবে। আরবি ফোনটা বিছানা থেকে হাতে নিল। অমনি আলিফা তেড়ে এসে আরবির হাত ধরল। আরবি ভ্রু কুচকে ফেলল, বলল, হাত ধরলি কেন? ছাড়, ইফতি ভাইয়াকে ফোন করব আমি। আলিফা আমতা আমতা করে বলে, আহা, ছাড় না মেরি মা, আমার না ভুল হয়েছে। এইগুলো সে জানলে সবার সামনে আমাকে আস্ত গিলে ফেলবে। আরবি খিলখিল করে হেসে উঠল। আলিফা মুখ ফুলিয়ে রাখলো। এর মধ্যে আরবি ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই আরবি মুচকি হাসলো। তা দেখে আলিফা বলে, জায়ান্সা থুক্কু ভাইয়া ফোন করেছে, তাই না? ফেমে আবার বলে, উফ, এতদিন স্যার স্যার বলে এসেছি, এখন ভাইয়া ডাকার সময় কনফিউজড হয়ে যাই। আরবি হেসে ফেলল আলিফার কথায়। এদিকে ফোনটা বাজতে বাজতে কেটে গেল। আলিফা বলল, আহ, ফোনটা ধরলি না কেন? আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, তুই কথা বল। ফাইম ভাইয়া কিন্তু এই ডাকলো বলে কমিউনিটি সেন্টারেও তো যেতে হবে, তাই না? আরবি মাথা দুলালো। আলিফা চলে যেতেই আরবি ফোনটা রিসিভ করে বিছানায় আরাম করে বসলো। মিহিসরে সালাম জানালো। সালামের জবাব দিল জায়ান। তারপর জায়ানের বেকুল কণ্ঠের ডাক ভেসে আসলো, কাঠগোলাপ? উফ, এত অনুভূতি জড়ানো কেন ডাকটা? যতবার জায়ান তাকে এই নামে সম্বোধন করে আরবির বুক কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়।
আরবি জোরে জোরে শ্বাস নিয়ে ধীর আওয়াজে বলে, জি বলুন। আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে দেখার জন্য। একবার ভিডিও কল দেই, একটুখানি দেবো। আরবি মাথা নিচু করে মুচকি হাসে। এতটা ডেসপারেট হলে তো হবে না জনাব সাখাওয়াত সাহেব। এই তো আরেকটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। জায়ান বাঁকা হাসলো আরবির কথায়। তো এখন যদি আমি ধৈর্য ধরি, তাহলে আমাকে কি স্পেশাল মিষ্টিটা খাওয়াবে? আরবি বুঝলো না, জিজ্ঞাসা করলো, স্পেশাল মিষ্টি মানে? হ্যাঁ, তোমার ওই ঠোঁট জোড়ায় যে মিষ্টতা আছে, তা পৃথিবীর সব মিষ্টির কাছে ফিকে আরবি। আরবির লজ্জায় ওর মুখশ্রী গরম হয়ে গেল। থেমে থেমে বলে, আবারও এসব কথাবার্তা বলছেন? আর তাছাড়া আপনি কিভাবে জানেন যে আমার ঠোঁট মিষ্টি? আমি জানি, আর সেম জিনিসটা তোমার ক্ষেত্রেও হবে। আমার ঠোঁট জোড়াতে চুমু খেলে তোমারও মিষ্টি মনে হবে। ওয়ানা ট্রাই? আরবি থতমত খেয়ে বলে, জি না, আমার লাগবে না। আর আপনি এসব অসভ্য কথাবার্তা বন্ধ করুন। আপনার লজ্জা নেই ঠিক আছে, বাট আমার তো লজ্জা আছে। জায়ান শীতল কণ্ঠে বলে, এই লজ্জা কতক্ষণ থাকবে আমিও দেখব। শুধু আজকের রাতটুকু, কাল রাতে তুমি আমার হবে, আমি তোমার খুব কাছে থাকবো। এই এত এত লজ্জা পেলেও লাভ হবে না, তোমার লজ্জা হরণ করবো কাল আমি। তুমি চাইলেও আর কাল ফালাতে পারবে না জান। আরবি ঠাস করে ফোনটা কেটে দিল। শ্বাস আটকে বসে রইল কতক্ষণ। এই লোকে এমন সব ভয়ঙ্কর কথা বলে, আরবি নিজেকে সামলে নিতে সময় লেগে যায় বহুক্ষণ। এ কোন লোকের পাল্লায় পড়লো ও? বসে বসে জায়ানের কথাই ভাবতে লাগলো আরবি। তার কিছুক্ষণ পরেই ফাহিমের কণ্ঠ শুনতে পাওয়া গেল, আরবিকে ডাকছে। এর মাঝে আলিফা আসলো, এসেই তাড়া দিতে লাগলো, চল চল, এখনই বেরোতে হবে, ফাহিম ভাইয়া ডাকছে। আলিফা আরবিকে নিয়ে বাহিরে আসলো। ফাহিম আরবির থেকে যেন চোখ সরাতেই পারছে না। ফাহিম আরবিকে কাছে এসে ওর কপালে চুমু দিল। আরবি মুচকি হাসলো। আরবি দুগালে হাত রেখে ফাহিম বলে, একদম রানীর মতো লাগছে, অনেক সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ ভাইয়া। জিয়াদ সাহেব আর লিপি বেগমও প্রশংসা করলেন আরবির। তাদের চোখ ভরে আসছিল বারবার, তাও নিজেদের সামলে নিচ্ছিলেন। কারণ ফাহিম বারবার মানা করে দিয়েছে তাদের কাঁদতে, কারণ তারা যদি কান্না করে আরবিও কেঁদে ভাসিয়ে ফেলবে। পরে এই এত সাজগোজ সব নষ্ট হয়ে যাবে মেয়েটার। আজ আরবির জীবনে স্পেশাল একটা দিন, আর মেয়েটা যেন কান্না না করে। এই গায়ে হলুদের দিনই তো শেষ, বা পরিবারের সাথে একটু আনন্দ করে নেয়। আগামীকাল তো মেয়েটা চলেই যাবে, তখন তো আর কান্না না করে কেউ থাকতেই পারবে না। তাই আজকের দিনটাতে কাঁদতে বারণ করে দিয়েছে ফাহিম। তবে তাদের কান্না করতে বারণ করে দিয়ে নিজেই ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। শুধু আজকের দিনটাই আছে আরবি এই বাড়িতে, কাল চলে যাবে পরের বাড়িতে। কাল থেকেই সেটাই হবে ওর আসল নীড়। এই সত্যটা যেন কিছুতেই এই মনটা মানতেই পারছে না। কিন্তু কিছু কিছু সত্য যে আমাদের না চাইতেও মেনে নিতে হয়। ফাহিম দীর্ঘশ্বাস ফেলল সবার আগোচরে, তারপর সবাইকে বলল নিচে নামতে। ফাহিম ট্যাক্সি ভাড়া করেছে, গাড়িওয়ালা নিচে অপেক্ষা করছে, তাই সবাইকে নিয়ে নিচে আসলো। এরপর এক এক করে সবাইকে গাড়িতে উঠিয়ে দিল। পেছনে আরবি, আলিফা আর লিপি বেগম বসেছেন। সামনে ড্রাইভারের সাথে জিহাদ সাহেব বসেছেন, আর ফাহিম ওর বাইকে করে যাবে। গাড়ি স্টার্ট দিতেই ফাহিম গিয়ে এইবার নিজের বাইকে উঠে বসলো। রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি এসে থামলো। একে একে সবাই বের হয়ে আসলো গাড়ি থেকে। এরই মাঝে জায়ান ডেসপারেট হয়ে শখানেক মেসেজ করে ফেলেছে আরবিকে। আরবি বলছে তারা আসছে, কিন্তু এই লোকের সেই ধৈর্য কি আছে? কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো তারা। আরবি আর আলিফা ভেতরে প্রবেশ করলো না। শুধু আরবি আসতেই ওর কিছু কাজিনরা এসে ওকে ঘিরে ধরলো। একটা দোপাট্টা এনে চারকোনা চারজন দাঁড়িয়ে আরবির মাথায় উপর ধরলো। আলিফা আরবিকে ধরে রেখেছে। লেহেঙ্গাটা ভারী হওয়ায় হাঁটতে বেগ পেতে হচ্ছে মেয়েটাকে, তাই আলিফাকে সাহায্য করছে। এদিকে সবাই বলছে কন এসে পড়েছে। সাউন্ড বক্সে গান বাজছে। তুমকো গানের তারে তারে আরবি এগিয়ে যাচ্ছে, আর যতবার এগোচ্ছে ততবার যেন জায়ানের বুকের বাপাসটায় মিষ্টি একটা ব্যথা অনুভব করছে। মেয়েটা এত সুন্দর কেন? জায়ান যেন চোখ সরাতেই পারছে না। কাঠগোলাপ ফুলগুলো বানানোর পর যখন দেখে জায়ান, তখন এই ফুলে গায়ে জড়ানো আরবিকে কল্পনা করে যতটা না সুন্দর লাগছিল, বাস্তবে যেন তার থেকে 1000 গুণ বেশি সুন্দর লাগছে। স্টেজের সামনে আসতেই জায়ান মুচকি হেসে হাত বাড়িয়ে দিল আরবির দিকে। আরবি লাজুক হেসে জায়ানের হাত আঁকড়ে ধরল। স্টেজে আরবিকে ধরে সাবধানে উঠালো জায়ান।
তারপর ওকে সোফায় নিয়ে বসালো। সুযোগ বুঝে আরবির কানের কাছে এসে বলল, I can comfortably say that you are the loveliest woman in this earth. You are the most beautiful person I have ever seen. With such a beauty, you make the moon, the sun, and stars minor to me because he's the brightest. জায়ানের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নিচু করে মুচকে আসলো আরাবি। এদিকে আলিফা চিল্লিয়ে বলল, আরে জায়ান ভাইয়া, কি এমন ফিস ফিস করে বলছেন আরবির কানে কানে? জায়ান হেসে সরে দাঁড়ালো। তারপর গিয়ে আরবির পাশে বসলো। আরবি আর চোখে জায়ানের দিকে তাকাচ্ছে। জায়ান পরেছে সবুজ রঙের একটা শেরওয়ানি, সাদা পাজামার সাথে চুলগুলো আজ বোধহয় জেল দিয়ে সেট করেছে। দাড়িগুলো আজ সুন্দরভাবে ট্রিম করা। লোকটাকে মারাত্মক সুদর্শন লাগছে। আরবি জায়ানের দিকে একবার তাকালে যেন আর নজর সরাতেই পারে না। এত নজর করা সুদর্শন পুরুষটা আজ বাদে তার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে যাবে, এটা যেন এখনো বিশ্বাসই হয় না আরবি। সত্যি কি জায়ানের মতো একটা মানুষকে এমন ভাগ্য করে পেয়ে গেল আরবি? এতটা সহজে তাকে আপন করে পেতে যাচ্ছে। আরবি এক দৃষ্টিতে জায়ানের দিকে তাকিয়ে রইল, কিন্তু ওকে চমকে দিয়ে জায়ান বলে উঠল, আমি জানি আমি অনেক সুদর্শন, তবে এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে না? আরবি থতমত খেয়ে খেল। তবে এইবার খানিকটা রেগে গিয়ে বলে, আমি তাকালেই নজর লেগে যাবে তাই না? আর আপনি যখন তাকিয়ে থাকেন তখন? আর অন্য মেয়েরা যে আপনার দিকে হা করে তাকিয়ে থাকে সেবেলা অনেক ভালো লাগে তাই না? আরবি মুখ ঘুরিয়ে বসে রইল। জায়ান মুচকি হাসল। এবার সবার আগোচরে একটা হাত দিয়ে আরবি কোমর চেপে ধরল। চোখ বড় বড় করে তাকালো আরবি জায়ানের দিকে। জায়ান বলে, আমি তো মজা করছিলাম। আমি তো চাই তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আমরা দিন রাত 24 ঘন্টা একে অপরকে মন ভরে দেখব। কি ব্যাপারটা দারুণ হয় না? আরবি জায়ানের হাতটা সরানোর চেষ্টা করতে করতে বলে, একদম না। রোম্যান্টিক একটা মেয়ে। কাল আসোই না আমার কাছে, রোম্যান্সের A to Z সব হাতে কলমে শিখিয়ে দেব। আরবি ক্লান্ত হয়ে বসে রইল। এই লোকের সাথে জীবনেও পারবে নাও। আর জায়ান, সে তো ব্যস্ত হয়ে রইল তার প্রিয়তমাকে জ্বালাতন করতে। তবে আরবির ভালোই লাগে জায়ানের এমন দুষ্টুমি। উপরে উপরে যতই রাগ দেখাক না কেন, আরবি আরো বেশি করে চায় জায়ান আরবির সাথে এমন করেই থাকুক, এইভাবেই তাকে উত্ত্যক্ত করুক। জায়ানের এই খুনসুটিগুলো আরবি ভীষণ উপভোগ করে। এভাবে খুনসুটির মধ্য দিয়ে জায়ান আরবির হলুদ সন্ধ্যা শেষ হলো। জায়ান আরবির ফটো সেশন চললো। সবাই হলুদ ছোঁয়ালো দুজনকে। নাচ গান চললো। আরবির হাতে মেহেদিও পরানো হলো। বেশ সুন্দরভাবেই সবটা শেষ হলো।